কারণ আমি ইনস্টিটিউশনে যখন শিখতে গেছি যেগুলো শেখাতো সেগুলো আমার ছোটোবেলায় শেখা হয়ে গেছিলো, আমার আর ক্লাস করতে ভালো লাগতো না। আমি ওই পাড়ার অ্যাস্ট্রোলজার কোনোদিনই হতে চাই। তখন হয়তো কিছু ছিল না আমার কাছে, এখন হয়তো আছে। এখনও বলছি আমার কাছে যা আছে তো আমাকে সব নিয়ে নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি তাও করে নেবো। তাও তুমি সার্ভাইভ করবে, তাই তো? মানে আমি লড়ে নেবো। আমার এই জেদটা খুব ছিল যে আমি সামনে থেকে দেখতে যাই কি হচ্ছে ব্যাপারটা, যে যারা আগে আমাকে লাইভে আসলে বা দেখে লাইভে এসে হাসি রিয়াক্ট দিয়ে লিখতো যে বাচ্চা ছেলে এসলে, এখন সারা আমার সাথে কথা বলার জন্য 1 মাস 1.5 মাস করে ওয়েট করে বসে থাকে। মেন ব্যাপার হচ্ছে তোমার তো দুটোই দরকার, কর্ম ভাগ্য দুটোই। তুমি যদি কর্মও করো, ভাগ্য যদি তোমার সাপোর্ট না দেয় তো তুমি সেখানে রেজাল্ট পাবে না। বা তুমি যদি ভাবো যে আমি হার্ড ওয়ার্ক করবোই না, ভাগ্যে আমার সব হয়ে যাবে, সেটা কখনো হবে। অ্যাস্ট্রোলজি কখনো ম্যাজিক নয়। অনেকে বলে না দাদা আপনি বললেন যে 5 দিনে রেজাল্ট হবে, একটা নিলে না। কাউর খুব উন্নতি হয়, সেখানেও মানুষ ভালো চোখে এখন দেখে না, সেটা তো প্রচুর নজর লাগে, আমি দেখেছি। আরে বাবা, একটা ডাক্তারও তো তোমাকে ওষুধ দেয়, বলে 2 দিনের মধ্যে জ্বর কমে। তো 2 দিনের মধ্যে তো জ্বর নাও কমতে পারে। আগে জানতাম না, কিন্তু এখন তো জেনে গেছি যে বিয়ে করে ফেলেছি ঠিক আছে লাভ ম্যানেজ করে, কিন্তু এখন যখন দেখছি আমাদের মাঙ্গলিক রয়েছে বা যে কোনো প্রবলেম রয়েছে, ম্যারেজ ম্যাচিং ঠিক নয় যেটুকু বুঝে, তো আমরাও তো জিনিসটা জেনে গেলাম যে আমাদের প্রবলেমটা আছে, আমাদের এবার সেইভাবেই চলতে হবে। এখন মানুষ এত পেজ ফলো করে, আমার 12-13 লক্ষ মানুষ আমার পেজের সাথে যুক্ত, এত রেমেডি দেখে। তো কেন? কারণ আমি জিনিসটা মন দিয়ে করেছি। প্রথম কথা, বাবাকেও সেরকম চেনে না আর আমাকে তো চেনেই না। সেই জায়গায় গিয়ে আমি যদি আমার নামটা করতে পারি তো সেটাই আমার পক্ষে বেস্ট হবে। ভাইয়ের সাথে কথা বলেছিলাম, ভাবিকে বলেছিলাম, মানে ছোটো ভাই আছে, তো ওকে বলেছিলাম যে আমি বাড়িতে যাব না এখন, আমি কিছু একটা আলাদা করব, তুই বাড়িতে বলে দিস, আমি বাড়িতে ফোন করলে কিন্তু ধরবো না। মানে বাড়ি ছেড়ে চলে এলে লিটারালি? হ্যাঁ, পকেটে তখন ছিল 300 থেকে 350 টাকা। কেউ তো চেনেই না আমাকে, আসার পরে কে চিনবে? এখানে সবাই প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার। কেউ যদি প্রতিষ্ঠিত না হয়, সে যতই তার মধ্যে জ্ঞান থাকুক, সে যদি চাকরি না পায়, তার কোনো ডিমান্ড আছে? সেই কোনো ডিমান্ড নেই। কিন্তু শনির পজিশন যদি ঠিকঠাক না থাকে যাতে, তবে সাথে সাথে তোমাকে প্রচণ্ড এফেক্টেড হতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য শো বকবকুয়া পাপান প্রেজেন্টেড বাই SM মিউজিক। আজকের আমাদের অনুষ্ঠানের গেস্ট হচ্ছেন নান আদার দেন আ শার্প ইয়াং অ্যাস্ট্রোলজার রাহুল দে, যার কাছে রাশিফল শুধু হাতের একটা লাইন নয়, একটা সায়েন্স, একটা ইনস্টিটিউশন এবং একটা প্যাশন। অন্যদের মতো শুধু প্রেডিকশন নয়, যে বলে থাকে মানুষের লাইফের প্যাটার্ন, ডিসিশন এবং হিডেন এনার্জির কথা। তাই 1 কাপ চা নিয়ে আর রুমের লাইট ডিম করে বসে পড়ুন আমাদের পডকাস্ট দেখতে, কারণ আজকে আমরা জানবো কসমিক মিস্ট্রি, গোপন রাশি এবং রাহুলদের পার্সোনাল লাইফের কিছু স্ট্রাগলের গল্প। তো চলুন শুরু করা যাক। রাহুলের সাথে অনেকক্ষণ আড্ডা দেবো। প্রথমেই রাহুল যেটা জানবো, যে তুমি অ্যাস্ট্রোলজিতে কিভাবে পা দিলে, মানে কোথা থেকে স্টার্ট, তোমার স্টার্টটা কোথা থেকে? স্টার্ট বলতে গেলে আমি তো ছোটোবেলা থেকে অ্যাস্ট্রোলজি করি, যেহেতু বাবাও অ্যাস্ট্রোলজার। তো একটা জিনিস যখন তুমি জেনে যাবে না, সেই জিনিসটা তখন তোমাকে আর পিছন ছাড়তে চাইবে না। আচ্ছা। তো আমি অ্যাস্ট্রোলজির পাশাপাশি পড়াশোনাও করতাম। গ্র্যাজুয়েশনে কলেজেও খুব ভালো স্টুডেন্ট ছিলাম, হিস্ট্রি নিয়ে পড়তাম আমি। তো তারপরে কখন না কখন আমার মনে হয়েছে যে না, এত ভালো পড়াশোনা করি, আমার জব করা উচিত ভালো একটা, যেটা হয় আর কি, সকলের যেটা ইচ্ছা থাকে। কিন্তু বললাম যে জিনিসটা তুমি শিখে যাবে সেই জিনিসটা কখনোই তোমার পিছন ছাড়তে যাবে না। যেহেতু অ্যাস্ট্রোলজিটা আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি ব্যাপারটা প্র্যাকটিক্যাল, তো কোথাও না কোথাও সেই জিনিসটা আস্তে আস্তে আমার সাথে জড়িয়ে গেলাম। যতবারই ভেবেছি যে আমি অন্য কিছু করবো, সেটা কখনোই পারিনি। তো বাবার সাথে অ্যাস্ট্রোলজি করতাম ছোটো থেকেই। আমাদের বাড়িতে পুরো তারাপীঠের মতো মন্দির আছে, আচ্ছা, সেটা জানে সকলে, অনেক যারা দেখে আমার কি কোথায়? রানাঘাট? রানাঘাটের বাড়িতে। আমি থাকি এখন কলকাতায়, কিন্তু অ্যাকচুয়াল যে বাড়ি সেটা আমাদের রানাঘাটে, মন্দিরটাও রানাঘাটে। তো বাবা ওখানেই থাকে, ওখানে বসে অ্যাস্ট্রোলজি করে। তো বাবাও চাইতো যে আমি ওখানেই থাকি, মন্দিরে বসেই বাবার সাথে অ্যাস্ট্রোলজি করি। কিন্তু এটা কখনোই আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল না যে আমি ওই একই জায়গায় বসে অ্যাস্ট্রোলজি করব। কারণ আমি একটা জিনিস জানছি, সেটা যতক্ষণ না এক্সপ্রেস করতে পারছি, তাহলে তো আমার সেই জিনিসটার কত ইম্পর্টেন্স থাকলো না। তো ছোটোবেলা থেকে এই জিনিসটা নিয়ে আমার বাবার সাথে আর কি। তোমার ফার্স্ট মানে কোন জায়গাটায় ভালো লাগাটা তৈরি হলো? মানে আমি ছোটবেলায়, কত ছোটবেলায়, এবং তার ভালো লাগাটা কোথা থেকে শুরু, যে না আমি অ্যাস্ট্রোলজিটা ভালো লাগছে আমার এবার? ভালো লাগছে বলতে, আমি জিনিসটা কতটা জানি সেটা তখন আমি হয়তো বুঝতাম না। কিন্তু এই যে একটা প্র্যাকটিক্যাল যে জিনিসটা হয় না, যে এই জিনিসটা আমি করছি রোজ, যে মানুষ আসছে বাবার কাছে, বাবা আমাকে বলছে যে ল্যাপটপ নিয়ে যে সবার ডেট অফ বার্থ নিয়ে প্রেসক্রিপশন কর, আমি তো সেই জিনিসটা ছোটোবেলা থেকে শিখে গেছি, যে জিনিসটা ছকটা বের কর। তো এই যে প্রত্যেক দিনের একটা যে
এইটা করে যাচ্ছি, এটা করতে করতে কোথাও না কোথাও এই জিনিসটার প্রতি একটা ভালোবাসা আর কি হয়ে গেছে। আচ্ছা, আর তারপরেই তুমি আস্তে আস্তে কি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা শুরু করলে না? হ্যাঁ একদম। এমনি প্র্যাকটিক্যাল জিনিসটা তো ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছি। তারপরে যখন গ্র্যাজুয়েশন করি তখন কলকাতায় আমি দুটো ইনস্টিটিউশনে পড়তাম, নাম আচ্ছা নিচ্ছি না এখন আমি, আচ্ছা। তো ভাববে প্রমোট করছে তাদেরকে আবার। তো তারপরে আমি প্র্যাকটিক্যাল একজনের কাছে পড়তাম, উনি হুম খুব বয়স্ক ছিল তখন, 72 বা 1 ছিল, কিন্তু খুব মডার্ন ছিল। হুম তো আমি যেইভাবে জিনিসটা শিখতে চাইতাম অ্যাকচুয়াল আমি ওনাকে সেইভাবে পেয়েছিলাম। কারণ আমি ইনস্টিটিউশনে যখন শিখতে গেছি, যেগুলো শেখাতো সেগুলো আমার ছোটোবেলায় শেখা হয়ে গেছিলো। আমার আর ক্লাস করতে ভালো লাগতো না, আমি ক্লাসে গিয়ে অন্য ক্লাসে গিয়ে বসে থাকতাম। আচ্ছা কারণ আমরা যেমন 1 2 3 4 5 6 এরকমভাবে ক্লাস হয় আর কি নর্মালি একাডেমিক, তেমনি অ্যাস্ট্রোলজিতে অনেক রকম ভাগ আছে। ডিপ্লোমা কোর্স, এই কোর্স, সেই কোর্স, 6 বছরের, 1 বছরের। আচ্ছা। আমি প্রথমে যখন একটা কোর্সে ভর্তি হই, 6 মাসের কোর্স ছিল। তো যখন প্রথম ক্লাসে যাই, যা শেখাতো যে জিনিসগুলো সেগুলো আমার ছোটোবেলা থেকে শেখা হয়ে গেছিলো। তো আমি 2-3 দিন ক্লাস করার পরেই আমি পরবর্তী আর মানে 4 এর পরে যেমন 5 হয়, তেমনি ওই কোর্সের পরে যে কোর্সটা হয় সেই ক্লাসে গিয়ে আমি বসে থাকতাম। কি আচ্ছা। শেখাতো? আর আমি কোনোদিনও যে এখনকার যেমন হয় আর কি, যে যারা অ্যাস্ট্রোলজি শেখার জন্য যারা শেখে, মেইনলি সার্টিফিকেট পাওয়ার জন্য, হুম গোল্ড মেডেল পাওয়ার জন্য। হুম আমি ইনস্টিটিউশনে পড়েছি জিনিসটা জানার জন্য। আমি সার্টিফিকেটও নিইনি, গোল্ড মেডেলও নিইনি। ওইসব আমার কোনো ইন্টারেস্ট নেই। হুম। আর ওই পরে পরীক্ষা দিতে হবে, আমি পর্যন্ত যাইনি। আমার জিনিসটা জানা দরকার ছিল। ব্যাস দ্যাটস অল। তো আহ, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করা, তারপরে আহ, এখন আমরা তোমাকে সাকসেসফুল হিসেবে দেখতে পাচ্ছি ফেসবুকে, ইউটিউবে, এবং তোমার চেম্বারে মানুষের ভিড় জমছে। তো এটা তো নিশ্চয়ই একদিনে আসেনি, এর পেছনে যে স্ট্রাগল স্টোরিটা আমরা সেটা জানতে চাই, যে রাহুল দে, সেটা আমি পার্সোনালি কিছুটা জানি, বাট দর্শকদের জন্য তুমি যদি বলো যে তোমার কতগুলো বাধা অতিক্রম করে রাহুল দে আজকে এই জায়গাটায় পৌঁছেছে। অ্যাকচুয়ালি এটা তো খুব বড় একটা স্টোরি, এতটা সহজ ব্যাপার নয়। আমাদের কাছে অনেক সময় আছে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে থেকে অ্যাস্ট্রোলজি করতাম বাবার সাথে, হুম তো বাবা বলতো যে বাড়িতে থেকেই অ্যাস্ট্রোলজি কর। হুম কিন্তু আমার কোনো দিনও সেটা ইচ্ছে ছিল না যে আমি বাড়ি থেকে অ্যাস্ট্রোলজি, আমাকে 10 লোক জানবে যে আমি এই জিনিসটা জানি, তো সেটা আমি এক্সপ্রেস করবো। তা লোকে একটা জিনিস জানবে যে হ্যাঁ ভালো, এই জিনিসটা সম্বন্ধে এটার জ্ঞান আছে। এই জিনিসটা কখনোই বাড়িতে থেকে সম্ভব না। তুমি যদি তোমার যেটা জানো সেটা যদি এক্সপ্রেস না করো, সেটা কখনো হয়। এইটা নিয়ে আমার সাথে বাবার একটা মতপার্থক্য হয়। তো আমি তখনও তাও না জানিয়ে, মিথ্যে কথা বলে আমি টিভি প্রোগ্রাম করতে চলে আসতাম। কলকাতায় টিভি প্রোগ্রাম হতো হুম অনেকগুলো চ্যানেলে, স্যাটেলাইট চ্যানেল ছিল হুম অনেকগুলোতে। চলে আসতাম ওখান থেকে না জানিয়ে। তো যখন অ্যাকচুয়ালি রানাঘাট থেকে আসতো ঘন্টা 2 এক লাগতো, আবার যেতে ঘন্টা 2 এক 4 ঘন্টা। আবার তুমি যদি একটা টিভি প্রোগ্রাম করো সেখানেও একটা টাইম আছে। তো এখানে একটা সময়ের ব্যাপার হতো। তখন বাড়ি থেকে কিছু না কিছু মিথ্যে কথা যতই বলি, সেই আল্টিমেটলি একটা কিছু গ্যাঞ্জাম বা একটা কিছু হতোই। তো এইটা কন্টিনিউয়াসলি তো চলতে পারে না। তো আমি একদিন রাত্রেবেলায় বসে বসে ভাবলাম যে কী করা যায়, এটার তো একটা শুরু হওয়া দরকার। কারণ আমি যেদিকেই যাবো, আমার যেটা ভালো লাগে আমি সেইভাবে জিনিসটা করব। হুম এখন মানুষ এত পেজ ফলো করে, আমার 12-13 লক্ষ মানুষ আমার পেজের সাথে যুক্ত, এত রেমেডি দেখে। তো কেন? কারণ আমি জিনিসটা মন দিয়ে করেছি, প্রথম কথা। সেই জন্যই মানুষ এত কাছে নেয়। আমি যে জিনিসটা করেছি ন্যাচারাল করেছি। আমি এটা জানি, তোমরা এটা ইউজ করো। সেটাতেই তারা ফল পেয়েছে বলে হুম আমাকে ভালোবাসে, আমার পেজ ফলো করে। এই তো সিম্পল, হুম এখানে আর কোনো ব্যাপার নেই। হুম তো আমি ওইগুলোকেই জানাতে চেয়েছি। আমি ওইগুলোকেই সেইভাবে প্রেজেন্ট করতে চেয়েছি মানুষের কাছে। তো এইবার দেখলাম যে বাড়িতে যেহেতু আমার মতের মিল ঠিক হচ্ছে হচ্ছে না, না। তখন আমি একদিন রাতে সারা রাত ধরে ভাবলাম ছাদে গিয়ে যে কী করা যায়। তো তারপরে আমি বললাম ঠিক আছে, এখানে থাকলে তো সেটা হবে না। কারণ যেটাই করি আল্টিমেটলি যেহেতু দুজনে একই প্রফেশন, সেই বলবে অমুকের ছেলে ওই পাড়ায় থাকে, অমুকের ছেলে। আমি ওই পাড়ার অ্যাস্ট্রোলজার কোনোদিনই হতে চাইনি, হুম যে সড়ক পাড়ায় একটা ভালো অ্যাস্ট্রোলজার থাকে। হুম আর তারপরেও হচ্ছে তুমি অমুকের ছেলে, তুমি যতই ভালো অ্যাস্ট্রোলজি ছিল তোমার বা একই যদি প্রফেশন থাকো, মানে ওই ওনার ছেলে। নেপোকিট টাইপের হ্যাঁ, একটা বিষয় ওই চলে জিনিসটা আসছে। আমি মনে, তো হুম আমি চাইলাম যে ঠিক আছে বাড়ি থেকে তাহলে দূরে গিয়েই, যেখানে হয়তো বাবাকেও সেরকম চেনে না আর আমাকে তো চেনেই না, সেই জায়গায় গিয়েই আমি যদি আমার নামটা করতে পারি, তো সেটাই আমার পক্ষে বেস্ট হবে। তো এটাই আমি সেদিনকে রাত্রে ভাবলাম। পরের দিন সারাদিন কেটে গেল, ভাবলাম যে জামা প্যান্ট গুছিয়ে টুচিয়ে নিয়ে বাড়ির থেকে যাব। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সবাই উঠে গেছে। তো কিন্তু আমাকে তো যেতে হবে, যেহেতু ভেবেছি যাবই। হুম তো জামা প্যান্ট গুছিয়ে রেখেছিলাম, কিন্তু জামা প্যান্ট আর নেওয়া যাওয়া হয়নি। সন্ধ্যেবেলায় মাকে বললাম একটু চা দিতে, অল্প অল্প হালকা বৃষ্টি পড়ছিল, তো একটু চা দিল। চা খাওয়ার পর আমি বললাম ঠিক আছে আসছি বলে আমি ট্রেন ধরে রানাঘাট থেকে, তখন 7টা 7:30 বাজে, ট্রেন ধরে
রানাঘাটে এই শিয়ালদা চলে এসেছি, তখন 9টা 9:30 বাজে। এসে আমি আর বাড়ির সাথে কারোর কথা বলিনি, ভাইয়ের সাথে কথা বলিলাম, ভাবিকে বলেছিলাম, মানে ছোটো ভাই আছে, তো ওকে বলেছিলাম যে আমি বাড়িতে যাব না এখন, আমি কিছু একটা আলাদা করব, তুই বাড়িতে বলে দিস, আমি বাড়িতে ফোন করলে কিন্তু ধরবো না। মানে বাড়ি ছেড়ে চলে এলে বাড়ি ছেড়ে লিটারালি? হ্যাঁ, পকেটে তখন ছিল 300 থেকে 350 টাকা। আর আচ্ছা, একটা এটা এটা মানে কোন সাল অ্যাপ্রক্সিমেট? ওই কোভিডের টাইমে, কোভিডের টাইমে, মানে কোভিড তো 2019 সবে শেষ হচ্ছে তখন, কুড়ির পর কোভিড তখন তো সবে শেষ হচ্ছে তখন। হুম হুম তো তখন বাড়ির থেকে ফোন করছে, আমি তো বাড়িতে আর ফোন ধরছি না, কারণ আমার বাড়িতে ফোন ধরলেই আবার কান্নাকাটি ইমোশনাল করবে আর আমাকে যেতেই হবে। কিন্তু আমি ভাইকে বলে দিয়েছি আমি তোর সাথে যোগাযোগ রাখবো, কিন্তু আমি এখন যাব না, তৃতীয় বিশুদ্ধ চতুর্থ বিশুদ্ধ যা হয়ে যাক, আমি কিছু করবো তার বাড়িতে যাবো। আচ্ছা, এই হচ্ছে মানে বাড়ি থেকে বেরোনোর যে ব্যাপারটা, এটা আপাতত এইটুকুনি হচ্ছে ব্যাপার। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এলে 300 টাকা পকেটে, এরপরে স্ট্রাগলটা কিভাবে শুরু হলো? মানে আমরা জানি কলকাতায় 60 টাকায় ভাত ডাল পাওয়া যায়, কিন্তু সেই 60 টাকায় কদিন চলবে? সেটাই একটা কথা। হুম এই কোশ্চেনটা তোমার মতো আমাকেও অনেকজন করেছে, কিন্তু আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি এখনো পর্যন্ত, হুম মানে এখনো আমি বলছি, তখন হয়তো কিছু ছিল না আমার কাছে, এখন হয়তো আছে, এখনো বলছি আমার কাছে যা আছে তুমি আমাকে সব নিয়ে নাও, নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি তাও করে নেবো। তাও তুমি সার্ভাইভ করবে, হ্যাঁ, তাই তো? মানে আমি তুমি লড়ে নেবো। আমার এই জেদটা খুব ছিল যে আমি সামনে থেকে দেখতে যাই কি হচ্ছে ব্যাপারটা, মানে কি অ্যাকচুয়াল ব্যাপারটা কি। হুম তো তখন যখন 300 টাকা নিয়ে, আমার মনেই নেই যে আমার কাছে 300 টাকা আছে, আমি শুধু দেখতে চাই যে সামনে এরপরে কি হতে চায়, হুম আমি সেটার সাথে আমি সার্ভাইভ করে নেবো, আমি যুদ্ধ করতে রাজি, কিন্তু আমাকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমি কলকাতা, হেরে যাবো না, আমি বাড়ি যাবো না, কলকাতায় এসে কি করলে? বাড়ি যাবো না, আমি তো চলে এলাম। তারপরে সেদিনকে রাতে স্টেশনেই থাকলাম, স্টেশনে, শিয়ালদা স্টেশনে থাকো? শিয়ালদা 4 দিন থেকেছি পরপর, হুম 4 দিন বৃষ্টির শিয়ালদা মধ্যে? স্টেশন। শিয়ালদা স্টেশন তো, হ্যাঁ, হ্যাঁ বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হ্যাঁ হচ্ছিল বললে, হ্যাঁ। বৃষ্টির মধ্যে 4 দিন শিয়ালদা। স্টেশনে তো, শিয়ালদা হ্যাঁ, স্টেশন তো ঢাকা ঢাকা, হ্যাঁ। হ্যাঁ। বৃষ্টির সময় আমি বাড়ির থেকে বেরিয়েছি, হুম এবার যখন শিয়ালদায় চলে এলাম, ওখানে তো বিরাট বড়, ওখানে তো বৃষ্টি পড়লেও কিছু আসে যায় না, হুম কিন্তু 4 দিন আমি ওখানে থেকেছি। শিয়ালদা স্টেশন, হ্যাঁ, তারপর আর এক জামা প্যান্ট পরে 7 দিন কাটিয়েছে। 7 দিন 7 দিন একই জামা কাপড়ে? একই জামা প্যান্ট পরে। তারপর ওখান থেকে থাকার ব্যবস্থা, মানে ওখানে থাকার ব্যবস্থা, তারপর আমার এক দাদা ছিল, আমি নাম নিচ্ছি না, তো দাদাকে আমি বাধ্য হয়ে একদিন সন্ধ্যেবেলায় ফোন করেছি, তখন আমি শিয়ালদা থেকে ধর্মতলার দিকে গেছি, হুম ধর্মতলা বাস স্ট্যান্ডে, মানে কি করবো বুঝতে পারছি না। আমার কিছু বন্ধু বান্ধব ছিল শিলিগুড়িতে থাকতো, হ্যাঁ আমি ভাবছি যে শিলিগুড়িতে যাবো এখান থেকে, তো ওদেরকে ফোন করছি, ওরাও কোনো রকম রেসপন্স করছে না, মানে বাস ধরবো বলে আর কি ধর্মতলায় গেছি, যে এখানে যদি শিলিগুড়িতে বসি, শিলিগুড়িতেও অনেক মানুষ আমাকে বলছিল যে বস। তো তারপরে আমি দাদাকে ফোন করি তখন ওখানে ধর্মতলা বাস স্ট্যান্ডে বসে, যে দাদা আমি বাড়ি থেকে এসেছি, 300 টাকা নিয়ে এসেছিলাম, এখন কোনো টাকা নেই, সব টাকাই শেষ হয়ে গেছে, হুম আর আমি বাড়িতে আর ফিরে যাব না, তো কী করবো, তুমি আমাকে কোনো রকম হেল্প বা রাস্তা দেখাতে পারবে? তখন পাশ দিয়ে দাদার যে ওয়াইফ দিদি পাশ দিয়ে বলছে যে রাহুল এত বড় ঘরের ছেলে এখানে এসে রাস্তায় রাস্তায় ঘুরছে, তুমি দাদাকে ফোন করে বলো নিয়ে দে। কিন্তু দাদা তখন হয়তো বুঝেছিল যে না, রাহুলের বাড়ি যাওয়াটা এখন ঠিক হবে না, রাহুল যখন জেদ করেছে হুম সে দেখছি আমি। দাদা তখন বাড়িতে আর ফোন করেনি, দাদা বললো তুই দাঁড়া, আমি একটা ছেলে পাঠাচ্ছি। তো 8 ঘন্টা পরে একটা ছেলে আসলো বাইকে করে, আমাকে নিয়ে গেল, নিয়ে চলে গেল হচ্ছে তোমার নিউ টাউনে। নিউ টাউন অনেক ভিতরে, তখন 9টা 9:30 বেজে গেছে এই করতে গিয়ে, অনেকগুলো পিজি আমাকে দেখালো, দেখানোর পরে আমার যেহেতু যার সঙ্গে কথা বলবো অনেক রাত হয়ে গেছে বলে সেদিনকে আর হলো না, সেদিনকে আমি ওই লোকের বাড়িতেই সেদিনকে শুয়ে বললাম, যে লোক আমাকে আর কি নিয়ে আসলো। তো পরের দিন সকালে ওটা একটা পিজিতে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তখন ওই পিজিটা আমারও পছন্দ হলো, 4 জন এক ঘরে ছিলাম, তো আমাকে দিয়ে চলে গেল। দাদা তখন 3,000 টাকা পাঠালো, পিজিতে মনে হয় 2,000 টাকা দিতে হলো তখনই অ্যাডভান্স হারিয়ে দিয়ে, আর 1,000 টাকা আমার হাতে দিয়েছিল। হুম ওই 1,000 টাকা দিয়ে আমি ফার্স্ট একটা গামছা কিনলাম, হুম মানে স্নান করে তো মুছতে হবে, হুম এখন এই বাইরে যেভাবে 7 দিন যেভাবে কাটাচ্ছে, জামা কাপড় নোংরা হয়ে গেছে অলরেডি। জামা কাপড় অবস্থা খারাপ, হুম তখন জামা কাপড় কিনতে পারিনি, তো কারণ খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তো 1,000 টাকা দিল, আমি দিয়ে চলে গেল আমাকে পিজিতে। পিজিতে 4 জন থাকতো, 3 জন তার মধ্যে থাকতো মানে আমাদের সল্টলেকে ইয়েতে জব করতো, হুম সেক্টর 5। সেক্টর 5-এ, হুম আর একজন জব করতো হচ্ছে নিউ টাউনে, ও কোম্পানি ছিল আবার হচ্ছে দুবাই। আচ্ছা। তো
মানে তিনজন কর্পোরেট লোকের মধ্যে একজন হুম, অ্যাস্ট্রোলজি নিয়ে ঢুকেছে। astrology নিয়ে। ডেডলি এবার কম্বিনেশন। চলে তো এলাম, আসার পরে কি খাবো, এবার প্রত্যেক খাওয়ার একটা ব্যাপার। তো ওই 1,000 টাকা দিয়েই সেদিনকে মোটামুটি পায়ে দিয়ে খাওয়া হলো সামনে একটা দোকান থেকে। তো স্নান টান করে এবার চলে এলাম, এবার তো ভাবছি কাজ তো করতে হবে, কি করি, কেউ তো চেনেই না আমাকে, আসার পরে কে চিনবে, এখানে সবাই প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার। তো তখন ভাবছি যে কি করা যায়, এবার আমি যে কিছু করব সেটাও বুঝতে পারছি না, কারণ এই ভাবতে ভাবতে বিকেল সন্ধ্যা হয়ে গেছে, ওরাও চলে এসছে, এবার ওদের সাথেও একটা আলাপ পরিচয় একটা ব্যাপার হলো। এবার আমি তো আমার নিজের কাজ স্টার্ট করতে পারছি না, কারণ এত লোকের মধ্যে তো আমি যদি লাইভও করি ওদের তো অসুবিধা হবে, ওরা ফোনে কথা বলেই যাচ্ছে, আমি কাউকে বলতে পারছি না, ওদেরও একটা ঘরে যেহেতু থাকছে ওদের একটা ব্যাপার আছে। তো আমি তখন লাইভ করা শুরু করি রাত্রিরে 1:30-1:30টার পর, ওরা যখন ঘুমিয়ে পড়ে তারপর, ওরা তোমার ঘুমিয়ে পেজ পড় থেকে তখন তুমি লাইভ না, করছো? পেজ তো না, পেজ ছিল না তখন, আচ্ছা, গ্রুপ ছিল, গ্রুপ, হ্যাঁ এই শাড়ির গ্রুপ, এই হ্যাঁ group, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই গ্রুপে 20-30 টাকা দিলে, কোভিডের সময় খুব এই হ্যাঁ, গ্রুপগুলো ফেমাস হয়েছিল। তো হ্যাঁ। ওই গ্রুপে 20-30 টাকা দিলে লাইভ করতে দিত। তো ওই দাদাকে আমি ফোন করে দিতাম, ওই দাদা অনলাইন, আমার তো ফোনপে জিপে কিছুই ছিল না, তো ওই দাদা তখন টাকা পেমেন্ট করে দিত আর আমি লাইভ করতাম গ্রুপগুলোতে। হুম। তারপরে ওই 1:30টার সময় গ্রুপের টাইম দিতাম লাইভ করার। হ্যাঁ, ওরা ভাবতো পাগল নাকি এত রাতে লাইভ নিচ্ছে পেমেন্ট পেমেন্ট করে, আর আমার কাছে কোনো উপায় নেই, এটাই একমাত্র উপায়। তো 1:30টার পরে লাইভ করতে, কিন্তু আমার যখন থেকে লাইভ করা শুরু করি তখন থেকে আমার মনে, সেদিন থেকে কাস্টমার হওয়া শুরু হয়েছে। আমি যেভাবে প্রেডিকশন দিয়েছি বা একজন ফার্স্ট যে কনসাল্ট করেছিল টালিগঞ্জে একজন মেকআপ আর্টিস্ট ছিল, ও এখন বোম্বেতে থাকে, ভালো কাজ করে, আচ্ছা। বলিউড আর্টিস্টের রণবীর কাপুর, ওর সাথে এখনও কথা হয়। তো ও আমাকে যখন কনসাল্ট করি ফার্স্ট, ও কনসাল্ট করার পর আমাকে গাইড করছিল যে দাদা তুমি কনসাল্ট করার পর যেগুলো রেমেডি আমাকে বললে আমি তো করবোই, তুমি একটা কাজ করতে পারো, তুমি গ্রুপে লাইভ করছো ঠিক আছে, তুমি একটা নিজের পেজ খোলো। ও আচ্ছা, ওই আমাকে তোমাকে এই first আইডিয়াটা দিল? বলেছিল, হ্যাঁ। হ্যাঁ। তো তখন আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ প্রথম প্রথম তো। হুম কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি ভাবলাম, যখন দেখছি যে গ্রুপে না তখন প্রচুর অ্যাস্ট্রোলজার হয়ে গেছে, যে এসে আসছে ওই গ্রুপে লাইভ করছে, হুম। এতে তোমার কোনো মানে অ্যাকচুয়াল যে তুমি জিনিসটা জানো তোমার কোনো ইয়ে নেই। তখন আমি ওকে আবার যোগাযোগ করলাম, আমি বললাম আমি কিছু জানতামই না, তখন ওই বললো যে এইভাবে করো, পেজ ক্রিয়েট করলাম, পেজে আমি রেমেডি পোস্ট করলাম আস্তে আস্তে। হুম। যে যখন থেকে রেমেডি পোস্ট করেছি তখন থেকেই মানুষ, কারণ আমি যেটা জানি বা এটাতে এটা হয়, যেটা জেনে এসেছি বা যেটা আমার অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি আমার জানা, তো সেটা আমি অ্যাপ্লাই করেছি। কারণ অ্যাকচুয়াল যেটা থট ছিল যে ওই বড় বড় চুল থাকবে অ্যাস্ট্রোলজিতে, এক্স্যাক্টলি, আমি এটাতেই হ্যাঁ, আসছিলাম যে যে অ্যাস্ট্রোলজার বললেই আমরা যেটা বুঝি যে একদম একদম হাড়টার পরে একদম হাতে তাবিজ কবজ পরে বসে সে আমাদের প্রেডিকশন করছে, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে এবং দেখছে। তো তুমি, তোমাকে দেখে একজন, একটা কর্পোরেট ছেলে বা একটা কি বলবো, এক খুব সাধারণ ঘরের ছেলে বলে মনে হচ্ছে, ওটাই সেখানে আমাকে অ্যাস্ট্রোলজার। এরকম অনেক শুনতে হয়েছে যখন প্রথম লাইভে এসেছি। এবং হাসির একটা ঘটনাও আছে, হুম যে যারা আগে আমাকে লাইভে আসলে বা দেখে লাইভে এসে হাসি রিয়াক্ট দিয়ে লিখতো যে বাচ্চা ছেলে এসলে, এখন সারা আমার সাথে কথা বলার জন্য 1 মাস 1.5 মাস করে ওয়েট করে বসে থাকে যে অ্যাপয়েন্টমেন্ট স্যার, পায় না। হ্যাঁ। তো সেটাই, যে কত আমাকে এরকম শুধু যে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ছেলে, তো বাচ্চা ছেলের কাজটা তো এখন মানুষ বুঝেই গেছে যে কি করতে পারে, এই হুম। হচ্ছে ব্যাপার। তো তোমার থট প্রসেসটা তখন কি ছিল, যে না আমি এগুলো পড়বো না, আমি এরকম সেজে গুজে বসবো না, তার থেকে আমি নর্মালি যেরকম আমি অ্যাজ আ হিউম্যান বিইং যেরকম আমি রাহুল দে যেরকম এটাই, সেরকম ভাবেই আমি হ্যাঁ। করব? আমি অ্যাস্ট্রোলজি মানে যে ওগুলো পড়তে হবে, এটা থট প্রসেসটা কে দিয়েছে আমি তো সেটা জানি না। হুম কিন্তু অ্যাস্ট্রোলজি টপিক যে এটা যে একটা সাবজেক্ট, এটাতে এই হতে পারে, এটা তুমি ইউজ করো, কর্পূরে যে বাস্তুর একটা ব্যাপার আছে, এটা ইউজ করলে ওটা হতে পারে। তো সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করেছি, তার জন্য যে তোমাকে এত গলায় মাদুলি পরতে হবে, এত সেজে গুজে বসতে হবে, হ্যাঁ মাদুলি অবশ্যই, যদি তোমার কোনো দোষ থাকে সেটা তো একটা প্রসেস অবশ্যই আছে, দোষ কাটানোর জন্য তোমাকে যজ্ঞের মাধ্যমে কাটাতে হবে, কাটিয়ে তুমি অবশ্যই মাদুলি করে পড়তে হবে, কিন্তু তার মানে এই না যে তোমাকে বড় বড় চুল থাকতে হবে, বড় বড় হাড় পরে বসতে হবে, এই প্রসেস তো এরকম, এটা তো কখনোই নয়। একটা একটা অদ্ভুত আমি প্রশ্ন করি, রাহুলের পেজে মেয়ে ফলোয়ার বেশি নাকি ছেলে ফলোয়ার বেশি? মেয়ে। মেয়ে ফলোয়ার বেশি। তার মানে কি মেয়েরা কোথাও গিয়ে অ্যাস্ট্রোলজির প্রতি দুর্বল বেশি? তোমার কি মনে হয় ছেলেদের থেকে? হতে পারে, হতে পারে, মানে কারণ তোমার তোমার কাছে যারা, তোমার যারা ক্লায়েন্টস রয়েছে, যারা তোমার কাছে রেগুলার আসে, তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের বেশি?
না সেটা দেখতে গেলে তো অ্যাভারেজ অ্যাভারেজ? অ্যাভারেজ দুটোই সমান। আচ্ছা। আর কিন্তু হয়তো জিনিসটা শোনে মেয়েরা বেশি, ভিডিওটা মেয়েরা বেশি হ্যাঁ দেখে? জিনিসটা শোনে বেশি। আচ্ছা। মেয়েরাই হয়তো আবার তার হাজবেন্ড হোক বা হুম। বাড়ির কাউকে হোক তাকে বলে যে এটাতে এই হতে পারে, তুমি এটা করতে পারো, হুম। তখন হয়তো সেটা ডিসকাস করে তখন হয়তো তারা দুজনেই আসে। আচ্ছা। কিন্তু জিনিসটা অবজার্ভ করে বা শোনে তারা বেশি। তো শিয়ালদা থেকে তুমি স্টার্ট করলে, তারপরে তোমার ফেসবুক লাইভ হলো, শুরু হলো, এরপর চেম্বারগুলো কিভাবে একটার পর একটা ওপেন হলো, সেই স্টোরিটা মানে সেইটার কি কোনো গল্প আছে? গল্প বলতে তারপরে যখন লাইভ আমি করতে পেজে রেমেডি দিতে থাকি এবং লাইভও করতে থাকি, তখন থেকে তো মানুষ তো কনসাল্টের তো দুটোই সিস্টেম, একটা হচ্ছে অনলাইন একটা অফলাইন। হুম। তো অ্যাকচুয়ালি কোভিডের পর থেকে না অনলাইনটার সিস্টেমটাই বেশি হয়ে গেছে, মানুষ ফিজিক্যালি অতটা দেখাও করে না, যেহেতু কোভিডের টাইম থেকে ওইটা মানুষের মধ্যে ধরে গেছে। আর তো বেশিরভাগ মানুষই অনলাইনেই কনসাল্ট করে, কারণ যারা বাইরে থাকে বিদেশে থাকে তারাও তো প্রচুর মানুষ কনসাল্ট করে আমার সাথে। তো অনলাইনেও যেহেতু কনসাল্টটা হয়ে যায়, তুমি যদি অ্যাকচুয়ালি তুমি যদি অ্যাডভাইসটা ঠিকঠাক পেয়ে যাও, তাহলে ওটা ম্যাটার করে না তুমি অনলাইন বা অফলাইন, তোমার অ্যাডভাইসটা ঠিকঠাক দরকার, যে এটাতে এটা করো ওটাতে ওটা করো, আমার রেজাল্টটা দরকার, এই হচ্ছে কথা। তো মানুষ রেজাল্টটা যখন পেয়ে যাচ্ছে, আমি যখন শুনে মানে ভিডিও দেখে হোক বা আমি কোনো কিছু বলছি, তারা শুনে সেটাতেই যখন উপকার পেয়ে যাচ্ছে, তো তাদের কাছে ওটা ম্যাটার করে না যে অ্যাকচুয়ালি, কারণ অফলাইনে তো একটা হিউজ টাইম ওয়েট করতে হয়, অত সঙ্গে অনলাইনে এমন সঙ্গে সঙ্গে কিছু মানে বেশি ওয়েট করতে হয় না অ্যাকচুয়ালি। অনলাইনেটা সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়, কিন্তু অফলাইনে তো সেটা হয় না। এবার তোমার ধরো একটা এমার্জেন্সি ব্যাপার হচ্ছে, তুমি কখনোই বেশি ওয়েট করে বসে থাকবে না, অফলাইনে 1-1.5 মাস ওয়েট করে বসে থাকতে হয় আজকে বুকিং করার পরেও। তো তোমার আজকে প্রবলেম হচ্ছে 1-1.5 মাস যদি তুমি ওয়েটই করো, তোমার তো প্রবলেমটা আরও বেড়ে যাবে। তো ওই জন্য মানুষ যতটা অনলাইন, তাড়াতাড়ি সম্ভব করার জন্য অনলাইনটাকেই বেশি প্রেফার করে। বাড়ি ফিরলে কবে? বাড়ি ফিরেছে বলেছিলাম যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ চতুর্থ বিশ্ব যা হবে হয়ে যাক, আমি কিছু করব, তারপর কিছু করেছে তারপরেই বাড়িতে গেছি, তার আগে বাড়ি আসেনি। তখন ফ্যামিলির রিয়াকশন? ফ্যামিলির রিয়াকশন বাড়িতে যাওয়ার পরে তখন মানে তা আমার কথাই তো শুধু বলতো। মানে তখন তুমি যেটা বলবে সেটাই, তোমার কোনো ডিসিশন নেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করে ডিসিশন নেবে, এই হচ্ছে ব্যাপার, কিছু হচ্ছে তো তোমাকে আগে ডাকবে। মানে এই তুমি হচ্ছে, ইনিশিয়ালি বলতে চাইছো যে যতক্ষণ না তুমি প্রতিষ্ঠিত হয়েছো, তখন তোমার মনে হয়েছে যে তোমার ফ্যামিলিতে তখন তোমার ডিসিশনটাকে প্রায়োরিটাইজ করা হতো না? সেটা আমার ক্ষেত্রে না, সেটা সবার সবার ক্ষেত্রে? ক্ষেত্রেই তাই। আচ্ছা। কেউ যদি প্রতিষ্ঠিত না হয়, সে যতই তার মধ্যে জ্ঞান থাকুক, হুম। আমরা বলি না আমি বিএ কমপ্লিট, গ্র্যাজুয়েশন কমপ্লিট, এমএ কমপ্লিট, এত ডিগ্রি, সে যদি চাকরি না পায়, তার কোনো ডিমান্ড আছে? সেই। কোনো ডিমান্ড নেই, কারণ আলটিমেটলি জিরো। তুমি দেখবে যে তুমি কি হয়েছো। তো ওটাই যে আমি অ্যাস্ট্রোলজি জানি 5 থেকে বলছে, এই কথাগুলো এখন হয়তো ইম্পর্টেন্স লাগছে, কিন্তু এটা যদি আমি নিজে জেদ করে না এসে আলাদাভাবে জিনিসটা না করতে পারতাম, এটা কেউ শুনতেও না, আর আমাকে এখানে ডাকাও হতো না। হুম। তুমি হেটার্সদেরকে কি বলতে চাও? প্রচুর হেটার্সরা আছে যারা মানে এরকম ফেসবুকে আছে যে কমেন্ট করার, যাদের খুব খুজলি যেটাকে বলা হয়, যে একটা একটা পোস্ট দেখলাম, আমার সেটা সম্পর্কে কন্টেন্ট সম্পর্কে কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু আমি গিয়ে একটা ভুলভাল কমেন্ট করে দিলাম। সেরকম কমেন্ট তো নিশ্চয়ই তুমি পাও। কমেন্টস, হ্যাঁ নেগেটিভ, সেটাকে কিভাবে নাও? মানে আমি মতো কেয়ার করো না? না। মানে সেটাকে রিপ্লাইও করো না, কেয়ার করো তুমি তোমার? হ্যাঁ, আমার যেটা কাজ আমি সেটা করে যাই। হুম। কারণ দেখো, তুমি একটা কাজ করছো, ভালো মন্দ তো তোমাকে দূর বলবেই, কারণ মন্দটা কে বলবে? সে যে জায়গায় যেতে পারছে না সেই বলবে। এখন তুমি, আমি একটা ধরো সাকসেসফুল একটা জায়গায় আছো, তোমার আমার নিয়ে শুধু কাজের কথাই হবে, তুমি নেগেটিভ কথা বলবেও না, তোমার আসবেও না। যে ওখান থেকে নিজের জায়গায় আছে তার মনেই ওটা আসবে, সে তখন দুম করে গিয়ে কমেন্টটা করবে। তো সেটা নিয়ে যদি আমি কোনো রিপ্লাই দিই, সে আবার এটাকে চলে আসবে। তো জিনিসটা ওখানেই স্টপ থাকুক, ওর মতো কমেন্ট করেছে ওই দেখুক, আমি দেখিনি। এটা একটা অসাধারণ রিপ্লাই। তো এবার আমরা কিছু অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। হুম। তো অ্যাস্ট্রোলজিতে প্রথমেই যেটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে তুমি বাড়িতে একটা ল্যাপটপে ডেট টাইম এগুলো বসিয়ে সেগুলো চেক করতে, যে সেই ডেট টাইম জন্মের যে তিথিটা সেটা কতটা জরুরি অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে? দেখো, ওটা তো একটা ডেটা। তুমি একটা কিছু ধরো ছকটা হরোস্কোপটা যেটা বানাবে, ওই ডিটেলসগুলো যদি না পাও তুমি তো বানাতে পারবে না, তাহলে তোমাকে হার্ট দেখতে হবে, হ্যান্ড রিডিং করতে হবে। তো
ওইটা তো ইম্পর্টেন্সটা তো আছেই, কারণ ওই ডেটাটা তুমি যদি না পাও তবে তুমি হরোস্কোপটা বানাবে কি করে, আর তার কেউ ধরো ডেট অ্যান্ড টাইমটা জানে না, সেই ক্ষেত্রে কি তুমি সেটাই হাত দেখেই করতে হয়? কনসালটেন্ট তো প্রসেস অনেক রকম আছে। হুম। তুমি এখন মধ্যম গ্রামে আসবা, তুমি অনেক যে কোনো ট্রেনে আসতে পারো, বাসে আসতে পারো, তুমি নিজে ওলা করে আসতে পারো, যেটা তোমার আশা নিয়ে কথা। তো কনসাল্টের প্রসেস অনেক রকম আছে। তুমি ডেট অফ বার্থ দিয়েও কনসাল্ট করতে পারো, হ্যান্ড রিডিংও করতে পারো, নিউমোলজিও করতে পারো, ফেস রিডিংও করতে পারো, যা ইচ্ছা। আচ্ছা। তোমাকে জিনিসটা জানতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর তুমি যে স্ট্রেট কাট উত্তরগুলো দাও, এরকম কোনো স্টোরি আছে যে কেউ এসছে তোমার পারিশ্রমিকটা পে করার পর বলেছে যে এটা এইটাই তো আমার সাথে খুব বেশি হয়, কিরকম? কারণ ফোনে যখন কনসাল্ট করে আমার একটু চার্জটা বেশি অন্যদের তুলনায়। হুম। তো আমি তো মেনলি তোমার ধরো যেটা রোগ হয়েছে হুম। সেটা তো আমি ফার্স্টেই সেই জিনিসটা দেখিনি, আর দেখে প্রথমে সেটা বলে দিই। অনেকে আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে লাস্টে রোগটা বলে। আমি যেটা দেখি ফার্স্টেই বলে দিই, এইটার জন্য এটা করতে হবে সেটাই বলে দিই। তো সেটা আমার 1 মিনিটেও হতে পারে, আবার তোমার 10 মিনিটেও হতে পারে, কিন্তু আমার 1 মিনিটে হয়ে যায়। আমি সেটা বলে দিই, তো বলে দেওয়ার পরে যখন আমি বললাম ঠিক আছে এটার জন্য এটা করুন, আপনার ঠিক হয়ে যাবে, আপনি হোয়াটসঅ্যাপ। তো তখন তাদের রাগ হয়ে যায়, কারণ আমি মানে 1 মিনিটে তারা স্যাটিসফাইড হতে পারে না। যে এত টাকা ফিস নিলেন, এইটুকুনি টাইম কথা বললেন। আমি বললাম আমি তো তোমার রোগটাই বলে দিয়েছি, কি করতে হবে সেটাও বলে দিয়েছি, এর থেকে বেশি আর কি কথা থাকে? আমি কি গল্প করবো তোমার সাথে? এবার অনেকে আছে যারা এইটা নিয়ে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকচুয়াল যে রোগটা সেটাই বলতে পারে না, কিন্তু তোমরা তাতেই খুশি, কারণ অনেকক্ষণ তোমার সাথে টাইম দিলাম। কিন্তু আমার সাথে তো সেটা হবে না, আমি যেটা দেখবো সেটাই তোমাকে বলবো, কি করতে হবে সেটাই বলবো। হুম। আর অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যা অনেকেই আছে যারা নিজের নাম পরিবর্তন করে দেয়, নামের স্পেলিং চেঞ্জ করে দেয়, বা ধরে নাও কোনো মুভি স্টাররা আমরা দেখি যে এরকম নামের মুভি হলে সিলেক্ট করবে, সে নামের স্পেলিং চেঞ্জ করাটা কি এফেক্ট করে অবশ্যই ওটা ফিউচার? নিয়মে যে সংখ্যাতত্ত্বের মধ্যে চলে যায়, আচ্ছা। কারণ অনেকের জন্ম তারিখ এই আছে, এই অনুযায়ী এই সংখ্যাটা ভালো, তার সাথে সুটেবল হয়। হুম। তো সেটা করা যেতে পারে, সেটা কি আর একটু অ্যাট্রাকশনটা বেশি হয়, আর লাকিও হয় জিনিসটা, আচ্ছা। ওটা নিউমোলজি বলে। তুমি লাকি হয় বললে তাই আমি জিজ্ঞেস করছি, এখনকার ইউথদের মধ্যে একটা আহ, রয়েছে যে আমি হার্ড ওয়ার্ক করব, কিন্তু হার্ড ওয়ার্কের থেকে আমার লাকটা বেশি দরকার, না হলে আমার হার্ড ওয়ার্ক করলে কোনো লাভ হচ্ছে না, সেটাকে তুমি মানে কিভাবে দেখো? মেন ব্যাপার হচ্ছে তোমার তো দুটোই দরকার, কর্ম ভাগ্য দুটোই। হুম। তুমি যদি কর্মও করো, ভাগ্য যদি তোমার সাপোর্ট না দেয়, তো তুমি সে রেজাল্ট পাবে না। বা তুমি যদি ভাবো যে আমি কোনো হার্ড ওয়ার্ক করবোই না, ভাগ্যে আমার সব হয়ে যাবে, সেটা কখনো হবে না। দুটো মিলে, কর্ম ভাগ্য দুটো মিলেই। আর এখন যে নানান রকম আমরা ট্রেনে গেলে বেশি তুমি জানবে, কলকাতার ট্রেনে প্রচুর পোস্টার থাকে, বশীকরণ, তন্ত্র সাধনা, আম, এই করে দেওয়া হচ্ছে, ওই করে দেওয়া হচ্ছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম ঠিক করার জন্য বশীকরণ হচ্ছে। তো সেই বশীকরণ করাটা কি অ্যাস্ট্রোলজির পার্ট নাকি তন্ত্র সাধনার পার্ট? দেখো ট্রেনে যেগুলো দেওয়া থাকে সেগুলো তো কিচ্ছু হয় না, ওগুলো তো একদম মানুষকে বোকা বানানো, কারণ ওখানে হুম। লেখা থাকে 2 মিনিটে বশীকরণ এই সব। হুম। কারণ ওটা কখনো হয়, কখনো ওটা অ্যাট্রাকশন আর কিচ্ছু না। কারণ এই রিলেটেড জিনিস হয় অবশ্যই কাজ, ওগুলো তন্ত্রের কাজ। হুম। অবশ্যই অ্যাস্ট্রোলজির একটা পার্ট, কিন্তু ওটা তন্ত্রের কাজ। কিন্তু ওটা সব কিছুর একটা রুলস আছে। তন্ত্রের বশীকরণ রিলেটেড কাজ করতে গেলে যার কাজ করবে তার অনেক পার্সোনাল কিছু জিনিস প্রয়োজন, সেটা একটা প্রসেসের মধ্যে হয়, কিন্তু কখনোই সেটা 2 মিনিটে হয় না। মানে বশীকরণ তুমি বলছো সম্ভব? সম্ভব, কিন্তু সেটারও একটা সিস্টেম আছে, বললাম না, যার হবে তার কিছু জিনিস দরকার। এবার সেটা সিস্টেমেটিক্যালি কাজটা করলে সেটা হয় রেজাল্ট, কিন্তু কখনোই সেটা 2 মিনিটে হয় না, সেটাও একটা প্রসেসের মধ্যে, সেটা সময় সাপেক্ষ, ওরকম তাড়াতাড়ি না। তাড়াতাড়ি মানে না, 2 মিনিটে বশীকরণ কখনো? অ্যাস্ট্রোলজি বশীকরণ বলে না, অ্যাস্ট্রোলজি কখনো ম্যাজিক নয়। এই অনেকে বলে না দাদা আপনি বললেন যে 5 দিনে রেজাল্ট হবে, একটা নিলে না। আরে বাবা, একটা ডাক্তারও তো তোমাকে ওষুধ দেয়, বলে 2 দিনের মধ্যে জ্বর কমে। তো 2 দিনের মধ্যে তো জ্বর নাও কমতে পারে। হুম। তো তখন কি হয়, ডাক্তারের গাড়ি কি আপনি মারবে? ডাক্তার গেলে আবার হয়তো অন্য ওষুধ দেবে বা কিছু গাইড করে দেবে। এটা তো স্বাভাবিক। আমাদের কাজও তো রোগী, এটা তো একটা রোগ, তোমাকে তো আমি ট্রিটমেন্ট করারই চেষ্টা করছি। এবার অ্যাভারেজ যেটা হয় আমি সেটাই বলছি, সেটা 2 দিনের থেকে 5 দিন হয় বা লাগতে পারে, 5 দিনের জায়গায় 7 দিন। কিন্তু অ্যাকচুয়াল তো আমার এটাই ইচ্ছে যে তোমার জিনিসটা ঠিক হোক। হুম। তো তুমি ফেল হয়েছো, মানে ফেলিয়ারের সামনাসামনি হয়েছে যে আমি এরকম করলাম, এই রেমেডিসগুলো দিলাম কিন্তু এর কাজ করলো না, সেই ক্ষেত্রে তোমাকে কেউ এসে বলেছে যে আপনি তো এটা বলেছেন কিন্তু আমার? কাজ করলো না বলতে, আমি মানে ওই অনেকে আছে না যে একটা রেমেডি দিলাম, দিয়ে হুম। তার সাথে আর যোগাযোগ রাখলাম না, কাজ হুম। হলো না হলো দেখলাম না, ওটা আমি কখনোই করি না। রেমেডিতে কাজ নাও করতে পারে কিংবা কমও করতে পারে, কিন্তু আমি তাকে মানে সবসময় তাকে আমি একটা কিছু দিলাম, সেই অনুযায়ী সেই অনুযায়ী রেজাল্টটা পেলো না, আমি অবশ্যই তাকে
আরও জিনিস যেটাকে সাইডে দেওয়ার দরকার আমি মনে করি, যেটার জন্য তুমি এটা করো, যেটা হয়তো একবারে তখন দেওয়া হয়নি, এখন তুমি এটা ইউজ করতে পারো। কারণ এমন জিনিস আছে যে এটা প্রথমেই দেওয়া যায় না হয়তো, কিন্তু ওটা ইউজ করার পর যখন দেখছি যে অ্যাকচুয়াল কাজটা পাচ্ছে না, তাই এখন যদি দেওয়ার মনে হয় যে প্রয়োজন, তো অবশ্যই আমি তাকে দিই, কিন্তু তাকে কন্টিনিউয়াসলি মানে গাইড দিয়ে রেজাল্ট আসা না পর্যন্ত তো অবশ্যই তার পাশে থাকি। আচ্ছা, আর গ্রহ নক্ষত্র, আমরা বলি যে গ্রহ নক্ষত্র মানুষের ভবিষ্যৎ বা অতীত বা ভূতকে পরিবর্তন করে, অ্যাস্ট্রোলজিতে এটা শোনা যায়। তো এটা কি সত্যি যে নক্ষত্র কি মানুষের ভবিষ্যৎ অবশ্যই, কারণ আমরা বদলাতে তো পারে? সবাই গ্রহ নক্ষত্র দ্বারাই পরিচালিত, ঠিক আছে? তো ওটাকে তো মানতেই হবে, কারণ মানে কিরকম ভাবে তুমি বলো একটু পরিচালিত। দেখো, এটা তো তোমার এবার চার্ট অনুযায়ী, ধরো আমি কথার কথা বললাম যে তোমার চার্টে যদি বুধ ভালো থাকে, হুম বা কথা কথা বৃহস্পতি ভালো থাকে, বৃহস্পতি গুণ যদি ভালো থাকে তোমার মধ্যে, তাহলে কি হবে, গুরু মানে রেসপেক্টেড একটা ব্যাপার থাকবে, তোমাকে সবাই সম্মান করে। বৃহস্পতি মানে কি, গুরু জানি আমরা, তো কি গুরুদের আমরা রেসপেক্ট করি, তার কথা তুমি যেটা বলবে সেটা আমি মানতে থাকবো। যেমন টিচার্স যারা হয়, হুম যারা স্কুলের টিচার, ওদের বৃহস্পতি খুব ভালো থাকে। বৃহস্পতি ভালো থাকলে কখনোই হচ্ছে টিচার্স হতে পারবে না। ওদের বক্তব্যই তো মানুষ শোনে, ওদের আদর্শ নিয়ে তো সাধারণ মানুষ বড় হয়, বা পরবর্তীকালে সেই অনুযায়ী চলার চেষ্টা করে। তো তাদের বৃহস্পতি ভালো বলেই সেই জায়গায় টিচিং লাইনে যেতে পারে। যারা পুলিশে জব করে তাদের মঙ্গল খুব ভালো থাকে। হুম মঙ্গল ভালো না হলে ওই লাইনে জব যেতে পারবে না, কারণ তাদের সাহসটা খুব দরকার, হুম ঠিক আছে? তো মঙ্গল যাদের ভালো, তাদের সাহস ভালো থাকবে, তারা ডিফেন্স লাইনে যেতেই পারবে। মনে হচ্ছে যারা অ্যাক্টিং লাইনে যারা কাজ করে, তাদের শুক্র খুব ভালো। তুমি আচ্ছা 50 জনের মাঝখানে কাউকে কোনো অ্যাক্ট্রেসকে রেখে দাও, লোক তাদেরই দেখবে, 50 জনের মধ্যে দিয়ে খুঁজে নেবে, কারণ ওদের শুক্র খুব ভালো। আচ্ছা, এইভাবে তুমি বলছো যে হ্যাঁ, গ্রহ নক্ষত্ররা এইভাবে কাজ করে। আর আহ, সব এই যে আমরা বলি যে কুষ্টিতে আমরা যখন দেখি যে ডিভোর্স লেখা রয়েছে বা দুটো বিয়ে লেখা হয়েছে, তো তাদের কি তাহলে বিয়ে করা উচিত নয় যেহেতু ডিভোর্স লেখা রয়েছে? কুষ্টি যদি বলো, কুষ্টিতে তো আমি অতটা বিলিভ করি না, প্রথম কথা, কারণ ওটা একটা রচনার বইয়ের মতো হয়। আচ্ছা আগে জানতাম ছোটবেলায় যে কুষ্টি করা হয়, কিন্তু এখন যখন জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করে যাই যে কুষ্টির কোনো ইম্পর্টেন্স আমার কাছে তো নেই। কারণ তুমি যখন একটা পার্সোনাল ডেট অফ বার্থ নিয়ে বা কারোর হ্যান্ড রিডিং নিয়ে তুমি যখন ব্রিফলি জিনিসটা বলবে, সেটার যতটা ইম্পর্টেন্স আছে ওই কুষ্টির ওই জিনিসটা তোমার কাছে কোনো ইম্পর্টেন্স থাকবে না। এখন ওটা একটা অ্যাভারেজ একটা রচনা মতো করে তোমার একটা জীবন কাহিনী ওর মধ্যে লেখা থাকে, তুমি এবার পড়তে থাকো। হুম এবার ডিভোর্সের যে ব্যাপারটা বললে, কি কোশ্চেন করলে? যে ডিভোর্স যদি কুষ্টিতে লেখা থাকে যে ডিভোর্স হয়ে যাবে, তাহলে কি তার বিয়ে করা উচিত নয়? না, কেন বিয়ে করা, অবশ্যই বিয়ে করা উচিত। সেটা এবার ম্যাচিং করে বিয়ে করতে হবে, কারণ ম্যারিড লাইফ রিলেটেড চারটে প্রবলেম থাকতেই পারে। তো তুমি যার সাথে বিয়ে করছো তার জন্ম তারিখ নিয়ে, তোমার জন্ম তারিখ নিয়ে যৌতুক বিচার বলে যেটাকে, ম্যারেজ ম্যাচিং, ম্যাচিং করে বিয়ে করো, এবং তার জন্য যদি কিছু করা প্রয়োজন অবশ্যই সেটা তুমি করো। অনেক ক্ষেত্রে হয় যে লাভ ম্যারেজ হচ্ছে, তো লাভ ম্যারেজের ক্ষেত্রে তো মানে আগে থেকে কুষ্টি মিলিয়ে প্রেম করা সম্ভব নয়। তো তারা কি করবে যদি সেখানে গিয়ে দেখা যায় যে লাভ ম্যারেজে গিয়ে ছেলেটা মাঙ্গলিক, আমরা খুব ব্যবহার করি মাঙ্গলিক, ছেলে বা মেয়ে মাঙ্গলিক, বা কুষ্টিতে ডিভোর্স বা এই ধরনের, তো সেই ক্ষেত্রে সেগুলোর কি প্রতিকার করা বা অ্যাস্ট্রোলজিতে সেরকম কিছু ব্যাপার রয়েছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, সেটা এবার দেখতে হবে। হয়তো তুমি যেটা বলছো যে আগে থেকে ম্যাচিং করেনি, হুম কিন্তু যেহেতু লাভ ম্যারেজ, বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের জায়গাটা সমস্যা রয়েছে, এখন যেহেতু করে ফেলেছে তখন তো আর কিছু করার নেই, তখন সেই অনুযায়ী যেগুলো ট্রিটমেন্ট করা দরকার, রেমেডিস দেওয়া প্রয়োজন, সেগুলো হুম দিতে হবে। পরপর পরপর যেগুলো দরকার অ্যাডভাইস রয়েছে করতে হবে, হ্যাঁ। তোমার মানে আমরা। অ্যাকচুয়ালি তখনও সেটা হুম তারা জেনে যাচ্ছে না, তারা নিজেরাও তো সতর্ক হয়ে যাচ্ছে, যে জানছে যে আমাদের ম্যারিড লাইফ রিলেটেড প্রবলেম আছে। আগে জানতাম না, কিন্তু এখন তো জেনে গেছি যে বিয়ে করে ফেলেছি, ঠিক আছে, লাভ ম্যারেজ করে, কিন্তু এখন যখন দেখছি আমাদের মাঙ্গলিক রয়েছে বা যে কোনো প্রবলেম রয়েছে, ম্যারেজ ম্যাচিং ঠিক নয়, যৌতুক বিচার, তো আমরাও তো জিনিসটা জেনে গেলাম যে আমাদের প্রবলেমটা আছে, আমাদের এবার সেইভাবেই চলতে হবে জিনিসটা। হুম রেমেডিস তো অবশ্যই হবে, কিন্তু জিনিসটা যখন আমি জেনে গেলাম, আমার তো চলার পথটাও তো এখন সেরকম হবে। আমরা কথায় কথায় আহ, বলি যে নজর লেগে গেছে তার জন্য শরীর খারাপ হয়েছে, বা আমরা বলি কেউ কালা জাদু করে দিয়েছে বা কেউ ক্ষতি করে দিয়েছে। এই কথাটাকে মানে তুমি কিভাবে ব্রিফ করবে, এর নজর লেগে যাওয়াটা কি মানে সত্যি হয় যে হ্যাঁ, কেউ? অবশ্যই হয়। নজর তো পার্সোনাল যদি চার্টে এমনি প্রবলেম থাকে কেতু রিলেটেড, সেটা তো একটা লাগেই। আর এমনিও যদি কারোর খুব উন্নতি হয়, সেখানেও মানুষ ভালো চোখে এখন দেখে না, সেটা তো প্রচুর নজর লাগে, আমি দেখেছি। আর সেখানেও উন্নতিতে প্রচণ্ড বাধা হয়। হুম তো সেই ক্ষেত্রে মানে কি
কিভাবে সেই জায়গাগুলোকে ঠিক করা যায়? নজর দোষে তো যেহেতু আমি অনেক রেমেডি দিই, ন্যাচারালি স্টিলের কোনো কিছু ইউজ করলে প্রচুর ভালো কাজ হয় নজর রোধ। স্টিলের কোনো কিছু হ্যাঁ, ইউজ? সেটা বালা হোক বা রিং হোক ইউজ করতে পারে, খুব ইউজফুল। তো আমরা একটু চা আর পকোড়ার ব্রেক নিয়ে এলাম। দামুর রান্নাঘর থেকে চা পকোড়া এসছে, কিন্তু আমারই ক্যাফে, ঠিক আছে, সবাই আসবে, তো একটা অ্যাড দিয়ে দিলাম। এইবার কিছু ফানি প্রশ্ন একটু করছি, মানে সেটা হচ্ছে, যখন তুমি স্ট্রাগল করছিলে তখন তো তোমার নিশ্চয়ই প্রচুর বন্ধু বান্ধব ছিল, তারা তোমাকে কিভাবে সাপোর্ট করেছে আর তারা এখন তোমার কাছে কীরকম? ওই বললাম যে প্রথম যখন আমি বাড়ি থেকে বেরোই, বেরিয়ে এসে তো আমি কনফিউশনের মধ্যে ছিলাম, যখন ধর্মতলা স্টেশনে থাকি, যে আমি শিলিগুড়ি যাব না কলকাতায় থাকবো। তো আমি যখন আগে শিলিগুড়িতে গেছি, তখন আমাকে খুব, যখন আমার কাছে পয়সা ছিল আমি তো তখন সেইভাবে গেছি, কিন্তু তখন সেইভাবে দেখেছি তাদেরও। কিন্তু যখন আমি খালি হাতে থেকে, আমি যখন ধর্মতলা থেকে ফোন করলাম যে আমার এই ব্যাপার, বাড়ি থেকে চলে এসেছি আমাদের, তখন আর সেইভাবে কেউ আর আমাকে পাত্তা সাপোর্ট দেয়নি? করলো না, না সেইভাবে সাপোর্ট। আর যখন তুমি মানে অ্যাজ এ সাকসেসফুল হয়ে গেলে, যখন তোমার এই যে পেজে এত ফলোয়ার, এখন কোনো বন্ধু আসে যে ভাই আমার একটু হাতটা দেখে দে ফ্রিতে, বা একটু বলে দে যে আমার ভবিষ্যৎটা হ্যাঁ, কি? জিজ্ঞেস করে, আমি বলেও দিই। তখন তুমি বলে দাও বলে দিই, তাদেরকে? হ্যাঁ। মানে ঠিক ঠিক বলে দাও নাকি? হ্যাঁ, আমার তো এটা কাজ না। হুম। তো তারা যেটা করেছে বলে কি আমাকেও সেটা করতে হবে? তোমার, আমার যেটা কাজ আমি করি, বলে দিই। তোমার লাইফে অ্যাস্ট্রোলজি কতটা, মানে তুমি কিভাবে নিজের লাইফে ইন্টিগ্রেট করেছো? যে ধরো, আমরা এটা সবাই জানতে চাই, মানে সাধারণ মানুষের মনে প্রশ্ন আসে, কমেন্টও করে, অনেকে বলে যে সে যদি ভবিষ্যৎ বলতে পারে বা অ্যাস্ট্রোলজি করতে পারে, সে নিজের ভবিষ্যৎ কেন পুরো বদলে নিচ্ছে না? হ্যাঁ, তো তুমি তুমি এই টপিকটাই কি বলবে? বদলে নিচ্ছে না, বদলে তো নেওয়া যায়, কিন্তু সেটার জন্য তো একটা সময় আসতে হয়। হুম। যে আমরা বলি যে এটার সময় এই যোগ আছে, তো অ্যাকচুয়ালি আমিও তো চাইলে তো আগে থেকেই তো হয়তো কলকাতায় আসতে পারতাম বা সেইভাবে, কিন্তু সেটা টাইম তো হয়নি তখন। আমি চাইলেও পারতাম না, চেষ্টা করেছি তো। আর যে বাড়ি থেকে এসে টিভি প্রোগ্রাম করেছিল, কিন্তু আলটিমেটলি তো আমাকে সেই বাড়িই ফিরতে হয়েছে। যতক্ষণ না সেই টাইমটা নিয়ে আসছে ততক্ষণ তো আমাকে রানাঘাটেই থাকতে হয়েছে। হুম। বদলে ফেললেই বদলে ফেলা যায় না, সেটা তাদের বলার দরকার বলে, কিন্তু অ্যাকচুয়াল যেটা সময় সেটা তো আসতে হবে, তবেই তো তুমি সেটা করতে পারবে ইউটিলাইজ। তুমি তোমার লাইফে কিভাবে ইন্টিগ্রেট করেছো, মানে তুমি কি কি রেমেডিস নিজে ফলো করো? মানে আমরা জানতে চাই যে তুমি কি কি ফলো করো আমি তোমার। তো প্রচুর রেমেডি, প্রচুর ন্যাচারাল দু রেমেডি একটা যেগুলো দু আমি একটা দিই। শুনি। যেমন আমি কর্পূরের রেমেডি প্রচুর ইউজ করি। হুম। কর্পূর আমি সন্ধ্যেবেলায় ধরায় কর্পূর, আমি অ্যাকচুয়ালি প্রথম যখন কলকাতায় এসে আমি বেডে কর্পূর গুঁড়ো করে সারা বেডে ছড়িয়ে রাখতাম। কর্পূর প্রচুর নেগেটিভিটি কাটায়। কর্পূর, তোমার কর্পূরের যে স্মেলটা, স্মেলে তুমি বেডের পাশে ছড়িয়ে রাখো, স্মেলে তোমার প্রচুর পজিটিভিটি আসবে। ঠিক আছে? কর্পূরের জিনিসটা আমি প্রচুর ইউজ করি। তারপর আমি পদ্ম ফুল দেওয়া, শুক্রবারে যে মা লক্ষ্মীকে পদ্ম ফুল দেয়, সেটা প্রচুর আমার কাজে দিয়েছে। ঠিক আছে? তো আমি প্রচুর ন্যাচারাল জিনিস ইউজ করেছি, যেটা আমার জন্য প্রচুর কাজে দেয়। যেটা আমি লোককেও বলি, সেটা আমি নিজেও ইউজ করি। রাহুল দে এখন শুধু ফেসবুক চেম্বার অনলাইন নেই, রাহুলদের এখন একটা অ্যাপ লঞ্চ হয়েছে, হুম। তো সেই অ্যাপটা সম্পর্কে আমরা জানতে চাই। অ্যাপটা আমি প্রথম যখন অ্যাস্ট্রোলজি করি তখন থেকেই অ্যাপ তো বানানোর অ্যাপ দেখতাম। তো আমিও তখন ভাবতাম যে আমিও একটা অ্যাপ বানাবো। তো কোভিড থেকেই সেটা ভেবেছিলাম। কিন্তু আমি কিছুদিন আগে রিসেন্টলি আগস্ট মাসে অ্যাপটা লঞ্চ করেছি শ্রাবন্তীদির হাত দিয়ে। কিন্তু অ্যাপ লঞ্চ করার পরেও দেখছি যে সেখানেও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কি বেশিরভাগ মানুষই সেই অ্যাপে গিয়ে সেই আমাকেই চাইছে। হুম। অন্য কারো সাথে কনসাল্টও করতে চাইছে না। আর যেহেতু অ্যাপটা আমি বানিয়েছি, তো আমি চাইছিলাম যে আমি যেইভাবে পার্সোনালি আলাদাভাবে কনসাল্ট করছিলাম সেটাই থাকবে। অ্যাপটা রেডি করা এই কারণেই যে আলাদা সাধারণ অনেক অ্যাস্ট্রোলজার আছে, তারা একটা প্ল্যাটফর্ম পাক। ওখানে গিয়ে যাতে মানুষ তাদের সাথে কনসাল্ট করে। হয়তো কনসাল্ট ফিস একটু কম দেবে, কিন্তু একটা প্ল্যাটফর্ম পাবে, কাজ হবে তারও। হুম। সেই হিসাব করেই আরকি অ্যাপটা বানালাম। তো তারপরেও দেখছি যে মানুষ চাইছে যে আমাকেই খোঁজ করছে ওখানেই। আমি যে আলাদা জিনিসটা করতে চাইলাম সেটা আর হলো না। মানুষ ওখানে আমাকেই ঢুকিয়ে নিল, আমাকেই চাইছে। তো এটা সমস্যা একটা হচ্ছে। তো তারপরেও অ্যাপের টেকনিক্যাল কিছু ফল্ট হলো। তো এখন অ্যাপের কাজ চলছে। আর অ্যাপে যারা অ্যাস্ট্রোলজার ছিল তাদেরকে আমি আপাতত স্টপ রাখছি। আমিই থাকছি। আমারই পুরো যাতে মানুষ আমার থেকে পরিষেবাটা ঠিকঠাকভাবে যাতে পায়, হুম। সেটাই আমি প্রপার দেওয়ার চেষ্টা করছি। সেটাই আমি, তার জন্য অ্যাপে সব রকম সিস্টেম রাখছি। মানে পুরো আমারই টিম থাকবে, বাস্তু থাকবে,
এবার যার যা রিলেটেড প্রবলেম, জব হোক, কেরিয়ার হোক, ম্যারিড হোক, তো ওখানে গিয়ে ক্লিক করলে ডাইরেক্ট আমার সাথে প্রপার ওয়েতে কনসাল্ট করতে পারবে, যাতে সঠিক পরিষেবাটা মানুষ পায় আমার থেকে। অ্যাস্ট্রো সেবা নামটা চেঞ্জ করছি না, যেহেতু ওই নাম দিয়ে আমরা ওপেন করছি ওটাই থাকবে। আমি ভেবেছিলাম হয়তো অ্যাস্ট্রোলজি রাহুল দিয়ে করে দেবো, কিন্তু অ্যাস্ট্রো সেবা দিয়ে যেহেতু লঞ্চ হয়েছে এত মিডিয়া, ওটা আমি চেঞ্জ করছি না। কারণ মানুষের মনেও একটা স্ক্যাম বা এরকম চিন্তাভাবনা আসতেই পারে, ওটা আমি রেখে দিচ্ছি। ওই অ্যাপটাই আমাদের কাজ চলছে কিছুদিনের মধ্যে, সেটা আরও ঠিকঠাকভাবে সেটা কিছুদিনের মধ্যে সেটা প্রকাশিত হবে। তখন সেইভাবে মানুষ যোগাযোগ অ্যাপের মাধ্যমে করে আমার সাথে কনসাল্ট করতে পারবে। আর তোমার এই অ্যাস্ট্রো সেবা অ্যাপটা যখন লঞ্চ হয়েছিল আমরা দেখেছি শ্রাবন্তী দি এসেছিল এবং অনেক সেলিব্রিটিসরা এসেছিল, আহ, মানে তাদের রিয়াকশন কি? তাদেরকে তুমি জাস্ট ইনভাইট করেছো বলে এসছো, নাকি তারাও অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে বলে এসেছে? সামন্তিতে তো আমার এসে এখানকে বললো, আমার রেমেডি ফলো করে, আমার রেমেডি ইউজও করেছে। হুম। আগের দিন সেটা এসে বললো যে আমি রাহুলের রেমেডি দেখি তো, রেমেডি ফলো করে। অনেকে আছে যারা হয়তো আমার আমার সাথে হয়তো পার্সোনালি যোগাযোগ নেই, তারা আমার রেমেডি ফলো করে, আমি দেখেছি। আর এরকম কেউ যার তুমি হয়তো যার তুমি ফ্যান, কিন্তু হঠাৎ দেখেছো যে সে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমার কাছে আসছে, বা তাকে হয়তো টিভির পর্দায় দেখেছো বা বড় পর্দায় দেখেছো, তখন তখন মানে এরকম কেউ আছে তোমার লাইফে? হ্যাঁ, এরকম তো হয়েছে, অনেকই হয়েছে। কারণ এই কিছুদিন আগে মিঠুনদার সাথে দেখা হলো। মিঠুনদা মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, হুম। মিঠুনদার সাথে আমাদের নিউ টাউনে আমার এক পরিচিত আছে বন্ধু, প্রতীক্ষিত প্রতীক্ষিত বসু নাম শুনবে, ও হুম, সিনেমা ডাইরেক্টর। প্রতিকৃত বসু, হ্যাঁ। ও প্রচুর সিনেমা করেছে, দেবদার সাথেও সিনেমা করেছে, কাছের মানুষ। দেবদা বুম্বাদার সাথে, এখন রিসেন্টলি জিদ্দার সাথে সিনেমা করছে। হুম। কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। আচ্ছা। এই রিসেন্টলি জিদ্দা যে ফিল্ম আসবে, হুম। ওটা ডাইরেক্টরই প্রতীক্ষিত বসু। আচ্ছা। তো ও তখন ওই মিঠুনদার সাথে সিনেমা করছিল। মিঠুনদাকে সিমান ভার্সেস, না তখন শাস্তি সিনেমা করছিল সোহম দা আর আমাদের হুম। মিঠুনদার সাথে। ওটাও অ্যাস্ট্রোলজি নিয়ে সিনেমা হ্যাঁ, ছিল। শাস্ত্রী সিনেমা হ্যাঁ, আমরা সবাই দেখেছি। তো ওটা প্রতীক্ষিত মৌসুমী আমার ওই ওরই সিনেমাটা। তো ও তখন বললো যে মিঠুনদা তোমার সাথে দেখা করতে। তো দেখা করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে মিঠুনদার সাথে। কারণ মিঠুনদা মানে আমি দেখি, এটা বাস্তব সত্য। কারণ যে সাকসেসফুল না তার কাজের প্রতিও। কারণ আমার সাথে যেদিনকে মিঠুনদার দেখা হয়েছে, আমি নিজে চোখে দেখা। মিঠুনদা আগের দিন এসছে বোম্বে থেকে, এসে মিঠুনদার হাতটা ভেঙে গেছে। হুম। রাত্রে হাতটা ভেঙে গেছে, আচ্ছা। পরের দিন শুটিংয়ে যাওয়ার কথা আচ্ছা। টালিগঞ্জে। একটা হচ্ছে কি, একটা হাভেলি মতো একটা বাড়ি আছে, পুরোনো বাড়িতে শুটিং ছিল। হুম। তো ওই অবস্থায় অন্য কোনো আর্টিস্ট হলে বলতো যে আমি যাব না। শুটিং করবো না। আর মিঠুনদার মতো এত বড় সেলিব্রিটি তো যে এক কথায় বললে শুটিং বন্ধ, হুম। কারণ পুরো জিনিসটা ওর উপর ডিপেন্ডেড। তো আমি নিজে জিনিসটা দেখলাম যে অত বড় একটা সেলিব্রিটি আর্টিস্ট, মানুষ মানে কি বলবো, সাকসেসফুল হলে মানে তাদের সঙ্গে তাদের সম্বন্ধে জানতে বা চলতে এত ভালো লাগে। আমি তো শুধু দেখলাম এটাই। ওই হাত ভাঙা অবস্থায় পরের দিন শুটিংয়ে গেছে। হুম। আর ওই হাত ভাঙা অবস্থায় পুরো ফিল্মটা শুটিং করেছে। ফিল্মের যে মানে যে গল্পটা ছিল, হাত ভাঙা ছিল না, কিন্তু যেহেতু হাত ভাঙা হয়ে গেছে, গল্পটা পুরো হাত ভাঙা দিয়ে ওইভাবে একটু স্টোরিটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে ওইভাবে করে তুমি ফিল্মেও হুম। দেখবে। হুম। পুরো হাত হাত মিঠুনদা ওরমভাবে এখনো হুম। পুরো শুটিংটা করেছে। মানে সেখানে কি মিঠুন চক্রবর্তী তোমাকে ডেকেছিল কিছু ইনফরমেশন, অ্যাস্ট্রোলজি রিলেটেড, হ্যাঁ, যেহেতু সাকসেস হ্যাঁ, সিনেমাটা, হ্যাঁ, সেখানে কিছু ইনফরমেশন তোমার কাছ থেকে নেওয়ার জন্য, হ্যাঁ, যে কিরকম ভাবে হয় বা না, হ্যাঁ, হ্যাঁ, জানার জন্য? হ্যাঁ। অ্যাকচুয়ালি হেলথ রিলেটেড কিছু জানলো জিনিসটা। হুম। তো আমার যেটুকুনি আমি জান গাইড জানো। করা দরকার আমি অবশ্যই গাইড করলাম। তো সেটা তো আমার কাছে খুবই একটা মানে কি বলবো, বিশাল পাওয়া যে বিশাল মিঠুন পাওয়া। চক্রবর্তী, হ্যাঁ, যাকে আমরা ছোটবেলা থেকে এত বড় বড় হ্যাঁ, পর্দায় দেখে আসছি, সে রাহুল দেখে হ্যাঁ, আহ, রাহুলদের সাথে দেখা করেছেন এবং আহ, জানতে চেয়েছেন তার সম্পর্কে কিছু। তো আহ, আর এরকম আর কেউ আছে যে যাকে তুমি এক্সপেক্ট করোনি কিন্তু চলে হ্যাঁ, এসেছে? আর একজন আছে খুবই মানে ওল্ডেস্ট একজন, আর খুবই হচ্ছে একজন দক্ষ আর্টিস্ট বলতে পারো, আমাদের অনামিকা আন্টি, অনামিকা সাহা, আচ্ছা। সবাই চেনে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক হুম। আছে, তো পুরোনো দিনের সিনেমা। হ্যাঁ, আন্টি আমাকে তো খুবই ভালোবাসে, কোনো দরকার পড়লেই ফোন করে। তো আন্টিকে আমি যখন দেখা হয়েছিল তখন একটা রেমেডিও দিয়েছিলাম আর একটা স্টোন সাজেস্ট করেছিলাম, এটা তুমি পড়ো। হুম। তো আমার কথা শুনে তখন আন্টির হাতে স্টোন ছিল অনেক, কারণ আমার সাথে পরিচয়ের আগে আন্টি যেহেতু এত বড় একটা আর্টিস্ট, অন্য কারোর সাথেও যোগাযোগ করেছে, দেখিয়েছে। তো আমি যেটা দিয়েছি সেটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দোকানে গেছে, সঙ্গে সঙ্গে আচ্ছা। যে দোকান থেকে, বড় দোকানে গেছে, আমি নাম বলছি না, আমাকে বলেছে। তো সেই সাজেস্ট নিয়ে পড়েছে, সে অনুযায়ী রেজাল্টও পড়েছে। আমার সাথে খুব ভালো সম্পর্ক অনামিকা আন্টির। আর
এখনকার কন্টেন্ট ক্রিয়েটার যারা কিছু ফেসবুক ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের মধ্যে কেউ, তারাও তো আমি দেখেছি তোমার সাথে খুব ভালোই পরিচিতি আছে, যেমন কেশবের আছে খুব ভালো, তোমার তো কলার টিউনে কেশবের গান রাখা রয়েছে। কেশবদার সাথে সম্পর্ক বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে। কেশবদার জিজ্ঞাসা না যদি করে, আমার যদি মনে হয় যে কিছু বলা দরকার, যে এটা করলে তোমার ভালো হবে, বা এই তোমার এখন এই ব্যাপার আছে, তুমি এটা করতে পারো, এখন এখানে যেও না, তো জিজ্ঞেস না করলে আমি কেশবদাকে বলি। কেশবদার সাথে আমার এত বন্ধু, আর কেশবদা সেটা শোনেও। কেশবদা নিজে হাতে ফলও পেয়েছে, বারবার বলেছে। একটা ছোট ঘটনা বলি। কেশবদা কোথায় একটা প্রোগ্রামে গেছিল, আমার ডেটটা ঠিক মনে পড়ছে না। তো আমার হট করে সেদিনকে আমি কেশবদার এটা দেখছিলাম, আমাকে দিয়েছিল আগেই যে এই ব্যাপার আছে, একটু দেখে রেখো। তো আমি হট করে সেদিন দেখে আমি বলছি, কেশবদা আমি ডেট অনুযায়ী বলছি, মানে এরকম না যে তোমার এত দিনের মধ্যে, আমি সেই দিনের কথা বলছি যে আজকের দিনটা এই টাইমে তুমি বেরিও না, তোমার একটা প্রবলেম হয়। তো কেশবদা নিজে হাতে নাতে বলে, সেদিনকে কেশবদার গাড়ি মানে অ্যাক্সিডেন্ট বড় হতো, অল্পের ওপর দিয়ে সেদিনকে হয়ে বেঁচে বেরিয়ে গেছে। গেছে। সেই ঘটনা কেশবদা যদি আমার সাথে অ্যাস্ট্রোলজি রিলেটেড কোনো ব্যাপারে কোনো স্টেজে দেখা হয়, কেশবদা বারবার সেটা শেয়ার করে, সবার সামনে সেটা বারবার বলে। এটাই তো অনেক বড় পাওয়া। এটা তো অনেক বড়। এছাড়াও কেশবদার বাড়ির বাস্তু রিলেটেড যে ব্যাপারগুলো, সেগুলোও আমি করেছি। যে কোনো রিলেটেড ব্যাপার হলে কেশবদা জিজ্ঞেস তো করেই, আমি বলি। আমার যে যদি মনে হয় যে বলা দরকার, আমি নিজে জিজ্ঞেস করার আগেও বলি। বাস্তুটা কতটা ইম্পর্টেন্ট, মানে এখন দেখি যে ফ্ল্যাট কিনতে গেলেই আমরা বাস্তু চেক করি। হ্যাঁ, ঘরে বাস্তুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাস্তু যদি তোমার কোনো ডিস্টার্ব বা সমস্যা থাকে বাস্তুতে, ওই সমস্যা তোমার ফ্যামিলির প্রত্যেকটা লোককে সেই সমস্যা নিয়ে ভুগতে হয়। সেটা হেলথ রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে। আর বাস্তু রিলেটেড সমস্যা এমন হয় যে, আমি হেলথ রিলেটেড একটা সমস্যা বলছি, ধরো তোমার কোনো একটা শরীর খারাপ আছে, রোগ আছে, বাস্তু রিলেটেড প্রবলেম থাকলে না, ওই রোগ অন্য যদি কোনো সমস্যা থাকে, রোগটা হয়তো কমে যাবে, বাস্তুতটা হবে না, তোমার ছাড়বে তো ফ্যামিলি অন্য কারোর হবে, কন্টিনিউয়াসলি জিনিসটা রেগে থাকবে। বাস্তুর প্রবলেম এটা, তোমাকে ছাড়বে না কোনো দিন। ছাড়বে না। না, এর হবে ওর, তোমার কমবে তো ওর হবে, ফ্যামিলির কাউর না কাউর কন্টিনিউয়াসলি ওই জিনিসটা ঘুরপাক খাবে। তুমি 5টা সলিউশন বলো যে যাকে যে যদি কোনো ফ্ল্যাট কিনতে যায় বা বাড়ি বানায়, তার এই 5টা জিনিস বাস্তুতে তাকে মেনটেন করাই উচিত, মানে একদম গুরুমন্ত্র হিসাবে। যে দেখো, বাস্তুতে গুরুমন্ত্র বলতে তোমাকে তো অ্যাকচুয়ালি বাস্তুতে দিক নির্ণয়ের একটা তো অবশ্যই ব্যাপার আছে, সেই অনুযায়ী দেখে তোমাকে অবশ্যই নিতে হবে। আর অনেকে আছে যে যারা ফ্ল্যাট কিনে ফেলে বা বাড়ি হয়ে গেছে, তো তারা বলে যে দাদা বাস্তুতে প্রবলেম হচ্ছে, তো দেখা আমিও দেখলাম বাস্তুতে প্রবলেম হচ্ছে, তখন তো আর সেটা ভেঙে ফেলা বা এই দিক তোমার সম্ভব অমুক না। এদিক আছে হয়তো চেঞ্জ করাও কোনো সময় দেখা হলো সব। তখন বাস্তু রিলেটেড দুটো কাজ আমি যেটা করতে বলি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন যেটা আছে বৃহস্পতিবারের দিন এঁকে দাও। আর পঞ্চমুখী যে হনুমান আছে, পঞ্চমুখী হনুমানের ছবি যে মঙ্গলবারের দিন মেন প্রধান দরজার উপর তুমি প্রতিষ্ঠা করতে পারো। এই দুটো কাজ করলে তো খুবই ভালো। আর প্রত্যেক দিন স্বস্তিক সন্ধ্যেবেলা চিহ্ন কি প্রত্যেক বৃহস্পতিবার রাখতে হবে? যেটা আঁকা থাকবে ওর উপর দিয়ে হাত বুলিয়ে দিতে দরজার হবে, উপরে নাকি? দরজার উপরে, প্রধান দরজার উপরে। আর সন্ধেবেলায় প্রত্যেকদিন তুমি যদি কর্পূরটা ধরাতে পারো, তাহলে তো নেগেটিভিটি তোমার আসবে না, যেটা আমি ফার্স্টে আগে বলেছি। কর্পূর নেগেটিভিটি দূর করার জন্য সব থেকে ভালো জিনিস হতেই পারে না। মানে রোজ সন্ধেবেলায় ঘরে কর্পূর। একদম একদম। আর যারা নতুন ঘর করছে তাদের জন্য দু একটা টিপস দাও, আমাদের দর্শকরা তোমাকে দেখছে। নতুন ঘর করছে, অবশ্যই তো তার মানে ভালো অ্যাস্ট্রোলজারের সাথে তাকে ভিজিটিং করিয়ে, অ্যাকচুয়াল দিক নির্ণয় করে, বাস্তু ভিজিটিং টোটাল দেখিয়ে তবে তাকে করতে হবে। কারণ একবার হয়ে গেলে মানে বাড়ির প্ল্যানটাই বলছো, বাস্তু আগে যারা বাস্তু দেখে প্ল্যান অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ার করে দিতে পারে, কিন্তু অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে তোমাকে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সাথে ডিসকাস করে যে হ্যাঁ এটা ঠিক আছে, এই অনুযায়ী দিকগুলো উনি দিয়েছেন, এটা কি ঠিক আছে, তবে তুমি জিনিসটা করতে পারো যারা নতুন করছে। তোমার এখন আজকে 2025-এর শেষ দিকে আমরা যাচ্ছি এবং 2026 আসছে। তো 2026 সকলের জন্য কিরকম তুমি সাজেশন দিতে চাও, যে 2026-এ কি কি প্রিপারেশন সকলে নিতে পারে, বা 2026টা তোমার মতে কিরকম? 2026 তো খুবই ভালো বছর, মানে নাম সুনামের বছর, প্রতিষ্ঠিত হওয়ার বছর, নিজেকে একটা এস্টাবলিশ জায়গায় পৌঁছানোর বয়স। একটাই কথা বলবো 2026-এ, সেটা হচ্ছে নিজে যে কথাটা বলবে বা নিজে যে অ্যাডভাইসটা দেবে, প্রপার ওয়েতে, মানে ভুল করার কোনো চেষ্টা করো যে আমি ওকে বলে দিলাম যে আমি এখন আসছি, বা এইগুলো নিজের কথার দামটার ইম্পর্টেন্স রাখা, এটা হচ্ছে মেন নিয়ে 2026-এ। কারণ কি 2026 মানে কি হচ্ছে রবির বছর, আমরা জানি। আর রবি মানে সে একটা নির্দিষ্ট টাইমে উঠছে সকালবেলায়, আবার নির্দিষ্ট টাইমে সন্ধ্যাবেলা এটা কিন্তু কখনো নড়চড় হয় না।
ঠিক আছে? তো কি নিজের কথার দাম যদি তুমি ঠিক রাখতে পারো তবেই তোমার 2026টা তোমার একদম ঠিক ভালো যাবে। তো এইবার তোমার কাছে যে জিজ্ঞাসা সেটা হচ্ছে আমরা বলি শনির সাড়ে সাতি, তো সেই শনির সাড়ে সাতিটা আসলে কি এবং সেটা আমরা কিভাবে বুঝবো যে আমার উপর শনির সাড়ে সাতিতে আছে এবং তার প্রতিকার? 3টে প্রশ্ন একসাথে। তো 7.5 তো 7.5 বছর ধরে চলে, 3টে রাশি মিলে চলে, আড়াই 7.5 বছর ধরে চলে। তো 7.5 চললে অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে তোমার চার্টে শনির পজিশন অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক থাকে তবে তুমি সে অনুযায়ী এফেক্টেড হবে না, সে অনুযায়ী বুঝতেও পারবে না। কিন্তু শনির পজিশন যদি ঠিকঠাক না থাকে চার্টে তবে 7.5 তোমাকে প্রচণ্ড এফেক্টেড হতে হবে। এফেক্টেড বলতে সব জায়গাতে তোমাকে কন্টিনিউয়াসলি বাধা আসবে, শারীরিক একটা সমস্যা আসবে, বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকবে, মানসিক চিন্তা সবসময় থাকবে। সাথে প্রচুর এফেক্টেড হয় যদি শনি তোমার এফেক্টেড হয়। একটা কথাই বলবো, সাথে সব থেকে ভালো কাজ হচ্ছে শনিবার তো অবশ্যই ভেজ খেতে হবে, শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, আর নিজের হাতে কিছু দান করতে হবে। দানের উপরে সাথে রেমেডি কিচ্ছু নেই। মানে দান বলতে তুমি কিরকম দান বলছো? সাধারণ দরিদ্র মানুষকে নিজের সামর্থ্য মতো তুমি যা পারবে, ওরকম ব্যাপার নেই। তো আমরা একটা র্যাপিড ফায়ার করব, ঠিক আছে? পরপর 3-4টে প্রশ্ন, তোমার একদম ফেভারিট, মানে এক লাইনে উত্তর তুমি দিতে পারবে। সবচেয়ে ইমোশনাল রাশি কি? বৃশ্চিক। কেন? কারণ চন্দ্রটা ওখানে নিচস্থ থাকে, আর চন্দ্র দিয়ে মন মানসিকতা এগুলো দেখা হয়, তো ওরা একটু ইমোশনালি। ব্যবসার উন্নতিতে লেবু আর লঙ্কা ঝোলানো হয়, এটা কতটা অথেন্টিক? খুবই অথেন্টিক, যাতে নজর লাগে না জিনিসটাতে, মানে নজর কাটানোর জন্য লেবু লঙ্কা ঝোলানো উচিত, তাই তো? সবচেয়ে বুদ্ধিমান রাশি কি? সব থেকে বুদ্ধিমান রাশি তুলা। তুলা রাশি সবথেকে বুদ্ধিমান, আচ্ছা। তুলা রাশি সবাই শুনে নাও। কোন রাশির লোক টাকা সামলে রাখতে পারে? দেখো, এটা তো রাশি দেখে ওইভাবে বিচার হয় না। আচ্ছা। অ্যাকচুয়ালি কারোর চার্টে যদি পার্টিকুলার প্রবলেম থাকে, সে যে রাশি হোক সেখানে সেভিংসে প্রবলেম হবেই। এই জিনিসটা রাশি দেখে ওরকমভাবে মানে বিশ্লেষণ হয় কোনো লোক যদি টাকা না রাখতে পারে সেটাও রাশি দেখে শুধু বিচার করা যাবে না? কখনোই রাশি দেখে বিচার হবে না। কোন রাশির মানুষ ভালো লাইফ পার্টনার হয়, সব থেকে বেশি ভালো লাইফ পার্টনার হয়? বৃষ। বৃষ রাশি। তাড়াতাড়ি সাকসেস পাওয়ার জন্য কি টিপস আছে? হার্ড ওয়ার্ক। মানে এখানে অ্যাস্ট্রোলজার রাহুল কিছু করতে পারবে না তাড়াতাড়ি সাকসেসের জন্য, শুধু হার্ড ওয়ার্কই করতে হবে। একদম। তো আমরা এখানেই আমাদের পডকাস্টটা আজকে শেষ করছি। থ্যাংক ইউ রাহুল, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর তুমি অনেক এগিয়ে যাও, আরও অনেক ফেমাস হয়ে যাও, তোমার পেজে 10 মিলিয়ন হয়ে যাক ফলোয়ার্স, এটাই চাই। আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে তোমার জন্য, একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আজকের পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি এখান থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, আপনাদের লাইফে যদি কিছু চেঞ্জেস এনে থাকে এই পডকাস্টটা, তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা ভবিষ্যতে আর কাকে কাকে এই পডকাস্টে দেখতে চান বা এই পডকাস্টটা সম্পর্কে আপনাদের মতামত। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।